বামেরা আরেকটা কথা বলেন, বিশেষ করে আমার এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খাল কেটে কুমিরকে ডেকেছেন, কারণ প্রথম তিনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন। সেই বামেদের বন্ধুদের উদ্দেশ্যে মনে করিয়ে দিতে চাই, এবং আপনারাও জেনে রাখুন বাংলার সাধারণ মানুষ, জ্যোতি বসু শহীদ মিনার ময়দানে হাতে হাত ধরে সভা করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। ইস্যু কি ছিল জানেন? না, কোনো অরাজনৈতিক ইস্যু নয়, এমন কোনো ইস্যু নয় যেখানে অরাজনৈতিক প্ল্যাটফর্মে দুটো আলাদা দলের নেতা এসছেন। ইস্যুটা ছিল রাজীব গান্ধীর বিরোধিতা, আর সেই অন্ধ রাজীব গান্ধী বিরোধিতা একই মঞ্চে বসেছিলেন জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস দলটার জন্ম পর্যন্ত হয়নি, এবং মমতা ব্যানার্জি তখনও কংগ্রেসের যুবনেত্রী। সেই সময় দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে সভা করা যদি খাল কেটে কুমির ডাকা না হয়, তাহলে তৃণমূল বিজেপির জোট কি করে খাল কেটে কুমির ডাকা হয় বলতে পারে? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তার অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিছুদিন আগে তার একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেবাংশু বলবার চেষ্টা করেছে যে বাংলার বুকে বিজেপিকে তৃণমূল কংগ্রেস ডেকে নিয়ে আসেনি, বাংলার বুকে বিজেপিকে ডেকে নিয়ে এসেছিল সিপিআইএম, জ্যোতি বসু। তার সাথে সাথে দেবাংশু আরও বড় কথা বলেছে যে ত্রিপুরার বুকে সিপিআইএম এর যে সরকার ছিল সেই লেফটের গভর্নমেন্টকে লেফট কার্যত বিজেপির হাতে তুলে দিয়েছিল। তার কারণ মানিক সরকার বা তার মন্ত্রিসভা সারদার মামলায় অভিযুক্ত ছিল, এবং সারদার থেকে সেটিং করবার জন্য তারা সরকার তুলে দিয়েছিল বিজেপির হাতে, এবং সব শেষে সিপিএম এর সাথে বিজেপির মেলবন্ধন বোঝাতে গিয়ে কার্যত দেবাংশু একটা সেম সাইড গোল করে ফেলেছে। মিটিংয়েরই একটি ছবি দেবাংশু তার ভিডিওতে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এ বাংলার বুকে বিজেপিকে আসলে ডেকে এনেছিলেন সিপিআইএম বা জ্যোতি বসু। জ্যোতি বসু শহীদ মিনার ময়দানে হাতে হাত ধরে সভা করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। ইস্যু কি ছিল জানেন? না, কোনো অরাজনৈতিক ইস্যু নয়, এমন কোনো ইস্যু নয় যেখানে অরাজনৈতিক প্ল্যাটফর্মে দুটো আলাদা দলের নেতা এসছেন। ইস্যুটা ছিল রাজীব গান্ধীর বিরোধিতা। এখন আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে সালটা 1989, যে 1989-এ এনটি রামারাও, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময়, নামকরা চিত্র পরিচালক ছিলেন, নামকরা অভিনেতা ছিলেন, এনটি রামারাও এবং ভিপি সিং, তাদের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে একটি ন্যাশনাল ফ্রন্ট তৈরি হয়, যে ন্যাশনাল ফ্রন্টে কার্যত সমস্ত অকংগ্রেসি যত দল রয়েছে সমস্ত অকংগ্রেসি দল ছিল। সেই ন্যাশনাল ফ্রন্টের উদ্যোগের যে মিটিং, সেই মিটিংয়ের ছবি ছিল এইটি। অর্থাৎ না তো ছিল এই মিটিং কোনো সিপিআইএম এর ডাকা মিটিং, অথবা না তো এই মিটিং ছিল কোনো বিজেপির ডাকা মিটিং। এই মিটিংটা ছিল ভিপি সিং এবং এনটি রামারাওয়ের উদ্যোগের একটি মিটিং, যেখানে সমস্ত অকংগ্রেসি দলগুলো ছিল। যে অকংগ্রেসি দলের মধ্যে থেকে মুলায়ম সিং যাদব হতে পারেন, লালু প্রসাদ যাদব হতে পারেন, এসপি, বিএসপি, আরজেডি, এলজিপি, রামবিলাস পাসওয়ানের দল, করুণানিধির ডিএমকে, সবাই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। যত ভারতবর্ষের অকংগ্রেসি দল ছিল সেই সমস্ত অকংগ্রেসি দলদের কার্যত এটি একটি মিটিং ছিল। ঠিক যেমনভাবে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ব্রিগেডের বুকে আমরা যে সমাবেশ দেখেছিলাম, সেখানে ভারতবর্ষের প্রচুর রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন। ঠিক তেমনভাবেই 1989 সালের সেই মিটিং, 1989 সালের যে মিটিং, তারপরেই ছিল লোকসভার ভোট। 1989 সালের যে ভোট, সেই ভোটে কোনো রকমের কোনো সিট সমঝোতা, কোনো রকমের কোনো কমন মিনিমাম প্রোগ্রাম, কোনো রকমের কোনো জোট সিপিআইএম এর সাথে বিজেপির হয়নি। যে ফ্রন্টের কথা এখানে বলা হচ্ছে সেই ফ্রন্টটা ছিল ন্যাশনাল ফ্রন্ট, যার লিডার ছিলেন এনটি রামারাও এবং ভিপি সিং। ঠিক যেমনভাবে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড, প্রচুর এমন দল ছিল যাদের নিজেদের মধ্যে লড়াই আছে, কিন্তু সেই সমস্ত দল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এক মঞ্চে অনেক দলকে আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক তেমনভাবেই একটি মঞ্চ ছিল 1989। ঠিক একই রকমভাবে 1977 বা তার আগেও এমার্জেন্সি পিরিয়ডে গোটা ভারতবর্ষ জুড়ে এরকম একটা মুভমেন্ট দেখেছিলাম, জনতা দল। সেই জনতা দলের যে মুভমেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখেছিলাম, সেই জনতা দলের যিনি মুভমেন্টের হেড ছিলেন জয়প্রকাশ নারায়ণ, যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের ওপরে ধর্মতলার বুকে বাংলার এখনকার মুখ্যমন্ত্রী সেই সময় তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ আমরা সেই দৃশ্য দেখেছিলাম। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বিজেপি প্রথমবারের জন্য কবে বাংলায় জিততে পারলো, অথবা বিজেপি অফিসিয়ালি বাংলায় কবে কোন রাজনৈতিক দলের সাথে জোট করলো? সালটা 1999 সাল। গোটা ভারতবর্ষ জুড়ে যে জেনারেল ইলেকশন হয়েছিল, সেই জেনারেল ইলেকশনে, লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে
সিট সমঝোতা করে জোট করে বিজেপি লড়াই করেছিল এবং বিজেপি প্রথমবারের জন্য এ রাজ্যের বুকে দমদম কেন্দ্র এবং কৃষ্ণনগর কেন্দ্র দুটি কেন্দ্রে জয়লাভ করেছিল। একদিকে ছিলেন তপন শিকদার, আরেকদিকে ছিলেন জলুবাবু। কার সাথে জোট করে বন্ধু? তৃণমূল কংগ্রেসের সাথে জোট করে। এর আগে তৃণমূল কংগ্রেস ছাড়া কারোর সাথে কোনো রকমের কোনো রাজনৈতিক জোট এ বাংলার বুকে বিজেপির হয়নি। তাহলে এ বাংলার বুকে রাজনৈতিকভাবে বিজেপিকে কারা নিয়ে এসেছিল? এক নাম্বার কথা। দু নাম্বার কথা, যে দুটো ঘটনা দিয়ে বিজেপির চরিত্র বিশ্লেষণ করা যায়, বিজেপির রাজনৈতিক আদর্শ, বিজেপির চরিত্রকে টেনে বার করা যায়, সেই দুটো ঘটনার এক নাম্বার ঘটনা বাবরি মসজিদ, দু নম্বর ঘটনা গুজরাট দাঙ্গা। 1989 সালের যে ছবি দেবাংশু এখানে দেখানোর চেষ্টা করেছে, প্রথমত এটা বাবরি মসজিদের আগের ঘটনা, দ্বিতীয়ত এটা গুজরাট দাঙ্গার আগের ঘটনা। কিন্তু বাবরি মসজিদ ধ্বংস যারা করেছিল তাদের হাত ধরেই তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে গেছিল, মমতা ব্যানার্জি ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন। শুধু তাই নয়, যে সময় গুজরাট দাঙ্গা হয়েছিল, গুজরাট দাঙ্গার সময় গোটা দেশ জুড়ে যখন নিন্দার ঢেউ বয়ে গেছে, সেই সময়তেও এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির সাথে জোটেছিল। সুতরাং আজকে দেবাংশু হোক বা তৃণমূল কংগ্রেস হোক, এই যে বিজেপিকে কথায় কথায় কমিউনাল পার্টি বলে না, যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার রাজনীতি বিজেপি সবচাইতে বেশি যেটা করেছিল সেটা বাবরি মসজিদ ধ্বংস এবং গুজরাট দাঙ্গা। এই দুটো সময়তেই তৃণমূল কংগ্রেস, বাবরি মসজিদের পরে এবং গুজরাটেরও পরে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির জোট ছিল। এক নম্বর কথা। দু নম্বর বিষয়, দেবাংশু বলবার চেষ্টা করেছে যে ত্রিপুরার বুকে সিপিআইএম নাকি সারদার থেকে বাঁচবার জন্য বিজেপির হাতে গভর্নমেন্টকে তুলে দিয়েছে। ত্রিপুরাতে তো আমরা দেখেছি বাম সরকার ছিল, সেখানে না ছিল তৃণমূল সেভাবে, আর কংগ্রেস তো প্রধান বিরোধী দল ছিল, সেই শক্তিটা কমে গেছিল। তাহলে কি আপনাদের সাথে বিজেপির কোনো সেটিং ছিল কোনো সারদার তদন্ত বা রোজভ্যালির তদন্ত থেকে বাঁচার জন্য, যেটা ত্রিপুরাতে একদম শিকড় জমিয়ে বসেছিল, তার পরিবর্তে গোটা সরকারটাই আপনারা বিজেপির হাতে তুলে দিলেন? এখন দেবাংশু হয়তো ভুলে গেছে যে বাংলার যে চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম, সেই ইউনিটি ফোরামের তরফ থেকে সুধন চক্রবর্তী এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান পকেটের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টের বুকে মামলা করেছিল সারদার মামলায় সিবিআই তদন্তের জন্য। আর দেবাংশু, তোমার মা দুর্গাকে একটুখানি জিজ্ঞাসা করে নিও, করের টাকা যে আমরা যে ট্যাক্স দিই, এই ট্যাক্সের কত কোটি টাকা খরচা করে রাজ্যের সরকার তার বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে, কোটি কোটি টাকা খরচা করে সারদা তদন্ত, সেই সারদার তদন্ত যাতে না সিবিআই এর হাতে যায় তার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। এখন এই সারদার ঘোটালায় সিবিআই তদন্ত করবে এই নির্দেশ কবে দিয়েছিল সুপ্রিম কোর্ট? 2014 লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনকে। সুতরাং এখানে ভাই তোমার ওই যুক্তিও খাটে না যে বিজেপির সাথে গটাপ করে সিবিআই তদন্ত হাতে তুলে দেয়া হয়েছিল। দু নম্বর ঘটনা, নিজের দলের নেতা মন্ত্রীরাই যদি অভিযুক্ত থাকে, তাহলে কেউ কি আদতেও সারদার ঘোটালায় সিবিআই তদন্তের জন্য নিজের পকেটের পয়সায় মামলা করে? এবং এই কথা তো সিপিআইএম এর তরফ থেকে দীর্ঘদিন ধরে বলা হয়েছে যে সারদা বা রোজভ্যালির যে কোনো তদন্তে, যে কোনো সাহায্য, যখনই যে কোনো রকমের সাহায্য করতে প্রয়োজন হবে, পার্টি সব সময়, পার্টির যে কেউ সব সময় তাকে সাহায্য করবে। কিন্তু কেউ অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা সবাই চোর বলে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল, কোশমিনকালে ভারতবর্ষের রাজনীতিতে অন্তত কেউ দেখেনি। দ্বিতীয় কথা, দেবাংশু বোঝানোর চেষ্টা করেছে যে মানিক সরকার, তার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে মানিক সরকার কার্যত বিজেপির হাতে তুলে দিয়েছিল। দেবাংশু বারংবার বলবার সময় তৃণমূল কংগ্রেসের 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি বলেছে, কিন্তু ত্রিপুরার বুকে 25 বছরের সরকারের অ্যান্টি ইনকামবেন্সি ছিল, 25 বছরের সরকারের অ্যান্টি ইনকামবেন্সি। আর যে বিরোধী নেতারা ছিলেন তারা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আর রাতারাতি গোটা সাইনবোর্ডটা পাল্টে গিয়ে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা চলে গেছিলেন বিজেপিতে। 25 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ভোট ছিল দেবাংশু আরো একটা কথা বলেছে যে এ রাজ্যে সিপিআইএম এর কর্মীরা কার্যত কুয়োর ব্যাং, তার কারণ এরা কোনো খবর রাখে না। নরেন্দ্র মোদীর অপোজিটে কাউকে যদি এখন মুখ হিসেবে ভাবা হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অদ্ভুত বিষয় একবার ভাবুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে 3 থেকে বিজেপি বেড়ে 77 হয়ে গেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিজেপি বিরোধীর মুখ। আর যে কেরালায় বিজেপি শূন্য হয়ে গেল, বিজেপিকে শূন্য করে দেয়া হলো, সেই পিনারায় বিজয়ন হচ্ছেন
বিজেপি বিরোধিতার মুখ নয়। এইটা হচ্ছে আসলে দেবাংশু এবং তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা। বাংলার বাইরে যে পার্টির কোনো অস্তিত্ব নেই তিনি এখন বসে বসে ভাবছেন 2024 সালে প্রধানমন্ত্রী হবেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আসল কথা হচ্ছে দেবাংশু তার ভিডিওতে এই যে বিজেপি আর সিপিএম এর আঁতাত বোঝাতে গিয়ে একটা সেম সাইড গোল করে ফেলেছে। কিরকম গোল করে ফেলেছে আপনারা নিজেরাই শুনে নিন। নিরপেক্ষ পার্সপেক্টিভে ভাবি কমরেড, আপনাদের জন্য বলছি। আপনি ভেবে দেখুন, আমি একজন সাধারণ বাংলার মানুষ, আমি কোনো দল করি না এবং আমি বিজেপি বিরোধী। আমি কোনোভাবে হয়তো বিজেমূল তত্ত্বে বিশ্বাস করি, বামেদের প্রচারে আমি বিজেপি বিরোধী, কিন্তু যতবার নির্বাচন আসে আমি তৃণমূলকে ভোট দিই। কেন ভোট দিই? কারণ আমি মনে মনে ভাবি সত্যি বিজেপির সাথে যদি তৃণমূলের সেটিং থেকেও থাকে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার উদ্দেশ্য বাংলার মাটিতে বিজেপি না আসুক, সে সেটিং করে না আসুক কি রাজনৈতিক লড়াই করে না আসুক, আমার তো দেখার দরকার নেই। আরে দেবাংশু, এই কথাটাই তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এটাই হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের গোপন বোঝাপড়া, যে রাজ্যে দিদি আর কেন্দ্রে মোদি, এই হচ্ছে আসল সেটিং। আর এই সেটিং এর জন্যই প্রচুর নেতা যাদের জেলের মধ্যে গিয়ে বসে থাকবার কথা ছিল তারা দীর্ঘদিন ধরে জেলের মধ্যে না গিয়ে বাইরে কেউ কেউ মন্ত্রিসভা চালিয়েছেন আর কেউ কেউ পুলিশি নিরাপত্তার মধ্যে ঘুরে বেরিয়েছেন। আবার এর মধ্যে তোমাকে মনে করিয়ে দেওয়া উচিত, কুণাল ঘোষকে তো মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছিলেন, আমরা তো খবর পেলাম মমতা ব্যানার্জি তাকে নিজের দলের রাজ্য সম্পাদক বানিয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বিজেপি বিরোধিতা, মমতা ব্যানার্জি কি আসলে সত্যি বিজেপি বিরোধিতা করেন নাকি মোদি অমিত শাহের বিরোধিতা করেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একটা থিওরিতে বিশ্বাস করেন। কি সেই থিওরি? সেই থিওরি হচ্ছে গুড বিজেপি ভার্সেস ব্যাড বিজেপি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে গুড বিজেপি হচ্ছে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, আর ব্যাড বিজেপি হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অর্থাৎ দেবাংশু এখানে যে কথা বলবার চেষ্টা করেছে যে কেউ যদি বিজেপি বিরোধী হয়ে গিয়ে থাকে তাহলে সে এটাতেই আশ্বস্ত হবে আমাদের বাংলায় তো আর বিজেপি সরকার করছে না, যে বিজেপি বিরোধী সে গোটাটাই বিজেপির আইডিওলজিক্যালি বিরোধিতা করবে, যে সে গোটা বিজেপির বিরোধিতা করবে, যে বিজেপির বিরোধিতা করবে সে বিজেপির কেন্দ্রের সমস্ত জনবিরোধী নীতির বিরোধিতা করবে এবং সে চাইবে বিজেপির আইডিওলজিকে অপোজ করতে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেস 1999 সাল থেকে 2004 সাল অবধি কেন্দ্রের মন্ত্রিসভায় ছিলেন, এ রাজ্যের বুকে সুব্রত মুখার্জি, যাকে তোমরা তরমুজ বলতে, সেই সুব্রত মুখার্জি কার সময় মেয়র ছিলেন ভাই? সেই সুব্রত মুখার্জি তৃণমূল আর বিজেপির জোট প্রার্থী হিসেবে মেয়র ছিলেন। সুতরাং আজকে তুমি তোমার ভিডিওতেই কথা পরিষ্কার করে দিলে যে এইটা হচ্ছে আসলে একটি গোপন বোঝাপড়া, যে গোপন বোঝাপড়ার ফল হচ্ছে কেন্দ্রের বুকে মোদিজি থাকবেন আর রাজ্যের বুকে দিদি থাকবেন। বিজেপি বিরোধিতা আসলে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছে কেরালা। দেবাংশু, পরিশেষে একটাই কথা, ভোটের সময়তে তোমাদের দলের প্রচুর নেতা, এমনকি তুমিও একটি বক্তৃতা খুব করতে যে তোমার মাঠ, তোমার ব্যাট, তোমার বল, তোমার ফুটবল, তোমার মাঠ, তোমার নেট, আর আমি খেলতে যাব, সেখানেও তোমার আম্পায়ার থাকবে, কিন্তু খেলা হবে। আজকে তোমাকেই ভিডিওর মাধ্যমে বলছি, আমাদের দুজনের মূলত যেখানে বিতর্কের অংশগ্রহণ করবার এবং সামনাসামনি বিতর্ক করবার জায়গা হয় সেটা হচ্ছে টিভি ডিবেটে, কিন্তু টিভি ডিবেটে তো এতক্ষণ বলবার কোনো স্কোপ থাকে না। তাই জন্য দেবাংশু আজকে তোমাকে বললাম, ওপেন চ্যালেঞ্জ, তোমার মাঠ, তোমার আম্পায়ার, তোমার ব্যাট, তোমার বল, তোমার ফুটবল, তোমার নেট, সবকিছু তোমার। রাজনৈতিক বিতর্ক হবে, আর সেই বিতর্ক গোটা বাংলার মানুষ দেখবে। বিজেপিকে এ বাংলার বুকে কারা ডেকে এনেছিল, কারা স্পেস দিয়েছিল, কিভাবে এ রাজ্যের বুকে বিজেপি বাড়লো, দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা মা দুর্গা বললেন, রাজ্যের বুকে আরএসএস কিভাবে বেড়ে উঠলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আর সমস্ত রাজনৈতিক বিতর্ক একদিন সামনাসামনি হবে। সবাই ভালো থাকবে।